কিছুক্ষণের মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফার সংলাপ। গুরুত্ব পাবে প্রশাসন, সংবিধান ও দুদক ইস্যু, জানিয়েছে প্রতিনিধি দল। জাতীয় নাগরিক পার্টিতে অন্তর্দ্বন্দ্ব বা কোন্দল নেই দাবি নেতাদের। দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার দাবি। অনেকের মধ্য থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো বক্তব্য এসেছে। আমাদের যে কর্মসূচিগুলো আছে সেগুলো যেন আমরা একত্রে একসঙ্গে থেকেই আমরা বাস্তবায়ন করতে পারি। নির্বাচনী মাঠে থাকলেও নিবন্ধন ও প্রতীক নেই জামাতে ইসলামের। আইনি লড়াই করেই ফিরে পেতে চায় দলটি। এখনও আদালতে নিষ্পন্ন না হওয়ায় ক্ষোভ। আমাদের রেজিস্ট্রেশনকে তারা বাতিল ঘোষণা করেছে। আসলে এটা কোনো কর্নার থেকে তাদেরকে বাধ্য করেছে। আমরা এরকম আইনি উদ্যোগ নিচ্ছি যে আইনি উদ্যোগের কারণে প্রতীকও পাওয়া যাবে, একই সাথে রেজিস্ট্রেশনও পাওয়া যাবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। সংবিধান, দুদক ও জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার সুপারিশ নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠক হচ্ছে বিএনপির। সংসদ ভবনের এলডি হলে কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে। এতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ 5 সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশন থেকে আছেন কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজের নেতৃত্বের সদস্যরা। এর আগে রবিবার বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কয়েকটি সুপারিশে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য হলেও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ সংবিধান বিষয়ক বেশ কিছু প্রস্তাব নিয়ে দুই পক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আজ এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে আজ তৃতীয় বৈঠকে বসবে বিএনপি। এই বিষয়ে আরও জানবো, সহকর্মী আরিফিন শাকিল যোগ দিচ্ছেন। শাকিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে আজ এবং কি কি বিষয়গুলো প্রাধান্য পেতে পারে? ধন্যবাদ সোয়া। এখনো বৈঠক শুরু হয়নি, খানিক বাদে বৈঠক শুরু হবে। এরই মধ্যে ঐক্যমত্য কমিশনের যারা সদস্য ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, তারা এসে পৌঁছেছেন। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই, বিএনপিরও যারা প্রতিনিধি দলের যে 5 জনের প্রতিনিধি দল, তার মধ্যে 2 জনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাকি যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, তারা এখনো এসে পৌঁছাননি। তারা খানিক বাদে এসে পৌঁছাবেন। কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা জানাচ্ছিলেন আজকে মূলত তারা সমাপ্তি টানতে চান এই সংলাপের, এবং সেই সংলাপে আজকে শুরুটা হবে দুদক দিয়ে। এবং দুদকের কার্যক্রমের নিয়ে বিএনপির পক্ষ থেকে যে সুপারিশ ছিল, ঐকমত্য কমিশন থেকে যে সুপারিশ ছিল, সেই সুপারিশ নিয়ে তারা ঐকমত্যে পৌঁছাবেন। খুব বেশি পার্থক্য নেই ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির এই দুদক সংক্রান্ত সুপারিশ মালায়। এর পরপরই নির্বাচন ব্যবস্থা নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। বিশেষ করে এনআইডি কার কাছে থাকা উচিত, সেই বিষয় নিয়ে আজকে একটা ঐকমত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই বিচার বিভাগ নিয়েও আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে। আপনি জানেন, দীর্ঘদিন ধরেই বিএনপি সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে কিংবা আইনঙ্গনের যারা রয়েছেন তাদের পক্ষ থেকে আলাদা সচিবালয়ের এক ধরনের দাবি ছিল। সরকারের পক্ষ থেকেও সেই দাবির পক্ষে জোরালো সমর্থন রয়েছে। সেই বিষয়ে বিএনপি আজকে এই বিষয়ে তারা কথা বলবেন এবং সেই বিষয়ে তারা চূড়ান্ত করবেন। এবং সাথে সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে সংবিধান সংক্রান্ত এবং জনপ্রশাসন সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবেন। আমাদের সঙ্গে আছেন বিএনপি প্রতিনিধি দলের সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল। একটু জানতে চাই আজকে কি বিষয় নিয়ে আছে আপনারা আলোচনা করতে চাচ্ছেন? দেখুন, মূলত ঐকমত্য কমিশনের সঙ্গে আমাদের আজকে তৃতীয় দিনের বৈঠক। যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি তার হয়তো কিছু পর্যালোচনা হতে পারে। আর দ্বিতীয়ত আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল বাকি, সেগুলো হচ্ছে মূলত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং প্রশাসন। এই সমস্ত বিষয়গুলো যেগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে আমাদের মতামতের মত বিনিময় করার সুযোগ আছে, আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা হবে। আর সবচেয়ে বড় কথা যে আপনারা জানেন যে বিগত 2 দিনে কিন্তু আমরা এক্সস্টিভলি অন্যান্য অনেক বিষয়গুলো কভার করেছি। তো সুতরাং যে সমস্ত কাভারগুলো করি নাই, বড় হচ্ছে বিচার বিভাগ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং প্রশাসন। এই পুরো বিষয়টি নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা করব। এগুলো সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই তো এগুলো আলোচনা হচ্ছে। তবে সংবিধানের এই অংশগুলো সব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আজকে আলোচনা হবে। এটা তো আসলে বৈঠকের কার্যপ্রণালীর উপরে, আমাদের অগ্রগতির উপর নির্ভর করবে।
কথা বলছিলেন বিএনপির প্রতিনিধি দল বিএনপির, এবং সেই সঙ্গে খানিক বাদে যখন ছোঁয়া বৈঠক শুরু হবে নিঃসন্দেহে সেই বৈঠকের খবরাখবর আপনাদের জানাবো। ছোঁয়া। জি শাকিল, অবশ্যই সেই বৈঠকের খবরাখবর আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টিতে নেই কোনো অন্তর্দ্বন্দ্ব, কিছু বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও জাতীয় ইস্যুতে এনসিপি নেতারা ঐক্যবদ্ধ বলে দাবি করেছেন সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, অনিয়ম করলে কেউ ছাড় পাবে না। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, দু একজন নেতার সমালোচনা করলেও সামরিক বাহিনীর সাথে কোনো দূরত্ব নেই তাদের। তবে রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের বিরোধী এনসিপির শীর্ষ দুই নেতাই। লামিয়া তিথির রিপোর্ট। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের 1.5 মাস পেরিয়েছে। এর মাঝে দলটির শীর্ষ নেতাদের মধ্যে উঠেছে অন্তদ্বন্দ্বের অভিযোগ। ব্যবস্থা বিলোপের মাধ্যমে বিশেষ করে নীতি নির্ধারণী বিষয়ে দলীয় ফোরামে আলোচনা না করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আলোচনা করেছেন নেতাদের কেউ কেউ। আবার সেই বিষয়ে নিজেদের ফেসবুক পেজে পোস্টও করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের সমালোচনাও করেছেন কয়েকজন নেতা। এ নিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখেও পড়ছে নতুন দলটি। তবে এনসিপির শীর্ষ নেতারা জানান, 2-1 নেতা সেনাবাহিনীর সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। এ কারণে বাহিনীর সাথে কোনো দূরত্ব তৈরি হয়নি দলটির। আমরা চাই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেন রাজনৈতিক বাতাবরণে তারা আটকে না থাকে। সে জায়গায় সেনাবাহিনীর তরফ থেকেও যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মতো বিষয়গুলো ঘটে, অবশ্যই আমরা তার প্রতিবাদ জানাবো। সেনাবাহিনীর সাথে আমাদের দূরত্বের কোনো প্রশ্ন নাই, কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী প্রতিষ্ঠান এবং আমরা বাংলাদেশের একটা রাজনৈতিক দল। দলীয় ফোরামের বাইরে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, কোনো নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে ক্ষোভ রয়েছে দলটির মধ্যে। এ নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনাও হয়েছে। তবে এনসিপির সদস্য সচিবের দাবি, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও কোনো দ্বন্দ্ব নেই নেতাদের মধ্যে। কিছু কিছু বিষয়ে অনেকের মধ্য থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিমূলক বক্তব্য এসেছে। আমরা চেষ্টা করছি যে আমরা যেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আমাদের যে বক্তব্য এবং আমাদের যে কর্মসূচিগুলো আছে সেগুলো যেন আমরা একসঙ্গে থেকেই আমরা বাস্তবায়ন করতে পারি। এখন রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার পরীক্ষাটা আমাদেরকে আবারও দিতে হবে, ঠিক আছে? এবং এরকম মনে করার কোনো কারণ নাই যে আমরা একটা ব্ল্যাঙ্ক চেক সবসময় পেতে থাকবো। আমাদেরকে বারবার পরীক্ষায় জনগণ দেখতে চাইবে প্রজ্ঞা এবং দায়িত্বশীলতা আমাদের মধ্যে আছে কিনা, সেই পরীক্ষাটা, এবং জনগণের বিপদে আমরা পাশে থাকি কিনা। এই জিনিসগুলো যদি আমাদের নেতাকর্মীরা করে, তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশে অচিরে আগামী 2-3-4 বছরের মধ্যে এনসিপি হবে প্রধান রাজনৈতিক দল। শীর্ষ নেতারা দলে অন্তদ্বন্দ্বের কথা অস্বীকার করলেও এর প্রভাব পড়ছে এনসিপির কর্মসূচিতে। পহেলা বৈশাখ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে কর্মীদের অংশগ্রহণ ছিল হাতে গোনা। নেতারা বলছেন, দলের গঠনতন্ত্র প্রণয়নে কাজ চলছে, শীঘ্রই জেলা উপজেলা কমিটি গঠন করা হবে। এনসিপি তাদের গঠনতন্ত্র তৈরির কাজ শুরু করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে নিয়ে তৃণমূল পর্যন্ত প্রত্যেকে সেগুলোর প্রতি তাদের শ্রদ্ধাবোধ রাখবেন। জেলা কমিটি, উপজেলা কমিটি, থানা কমিটি, ওয়ার্ড কমিটি এভাবে হবে। আমাদের 2টা যে দক্ষিণ এবং উত্তরের সংগঠন টিম, তারা এটা নিয়ে নিরলসভাবে কাজ করছে। এনসিপি নেতারা বলছেন, ক্ষমতায় যেতে চাইলে নানা কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। এই ক্ষেত্রে এনসিপির অনুপ্রেরণা জুলাই বিপ্লব। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী মাঠে থাকলেও জামাতে ইসলামী নিবন্ধন ও প্রতীক নেই। আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক আইনি লড়াই করেই ফিরে পেতে চায় দলটি। তবে এখনও আদালতে বিষয়টি নিষ্পন্ন না হওয়া, এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শীর্ষস্থানীয় নেতা ও আইনজীবীরা। তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে সংক্রান্ত 2টি মামলার শুনানি হতে পারে। শামীম রেজার রিপোর্ট। জাতীয় নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনে, এ নিয়ে প্রশ্ন থাকলেও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই জামাতে ইসলামী। এরই মধ্যে বেশিরভাগ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে প্রচার চালাচ্ছে দলটি। যদিও আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নিবন্ধন বাতিল হয়, সে সময় দলের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লাও হারায় দলটি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টেছে। তবে 8 মাসেও জামাতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আবেদনের সুরাহা হয়নি উচ্চ আদালতে। আমাদের রেজিস্ট্রেশনকে তারা বাতিল ঘোষণা করেছে। আসলে এটা কোনো কর্নার থেকে তাদেরকে বাধ্য করেছে এই কাজটা করতে। এটা জুলুম এবং অন্যায় করা হয়েছে। এটা ইনসাফের পরিপন্থী একটা কাজ তারা করেছে। তো সামনে শুনানি হলে আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমাদের অধিকার ফিরে পাবো, আমাদের রেজিস্ট্রেশন পাওয়া যাবে, আমাদের প্রতীকও ফিরে আসবে।
নিবন্ধন ও প্রতীকের বিষয়টি আইনগতভাবে সুরাহার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কেন জানালেন দলটির আইনজীবী শিশির মনির। জামাতের নিবন্ধন প্রক্রিয়ায় মামলাটি আংশিক শ্রুত হয়েছিল যে বেঞ্চে, এই বেঞ্চের একজন মাননীয় বিচারপতি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় 1 মাস কোর্টে আসতে পারেননি। তারপরে আদালত আবার 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়। ফলে এটি শুনানি প্রায় শেষের দিকে ছিল। আমরা আশা করেছিলাম যে ভ্যাকেশনের আগেই জামাতের নিবন্ধন মামলাটি শেষ হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে শেষ করা যায়নি। আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমেই নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে জামাত, প্রত্যাশা তার। জামাতের এই রেজিস্ট্রেশনের সাথে একটি কথা অনেকের মধ্যেই কাজ করে, কনফিউশন, যে প্রতীক পাবে কিনা। একটি হলো রেজিস্ট্রেশন পাবে কিনা, আর একটি দাঁড়িপাল্লা প্রতীক পাবে কিনা। আমরা এরকম আইনি উদ্যোগ নিচ্ছি যে আইনি উদ্যোগের কারণে প্রতীকও পাওয়া যাবে, একই সাথে রেজিস্ট্রেশনও পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই ইস্যুতে উচ্চ আদালতের শুনানিতে কিছুটা বিলম্বিত হলেও কাঙ্ক্ষিত রায়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাতের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার স্থানীয় সময় রাত 9:40 দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এর আগে সোমবার সন্ধ্যা 7টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। কাতারের আর্থেনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন তিনি। প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনুস এ সফরে গিয়েছেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীর কলাবাগান এলাকায় রাজুকের অভিযান চলছে। সহকর্মী শামীম রেজা আছেন সেখানে, সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। শামীম, কোথায় অভিযান আসলে পরিচালনা করা হচ্ছে এবং কখন নাগাদ শুরু হলো একটু বিস্তারিত জানাবেন। রাজধানীর কলাবাগান এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অভিযান চালাচ্ছে। এই অভিযানে আসলে এখন পর্যন্ত যে কয়টি ভবনে, এখন পর্যন্ত 2টি ভবনে গিয়েছেন তারা। 2টি ভবনে গিয়েই তাদের কেউই আসলে নকশা দেখাতে পারেননি। তবে তার মধ্যে একটি ভবনে অভিযান চালাচ্ছে রাজুক। সেই ভবনে আসলে নানা অভিযোগ। তাদের কাছে যখন ভবন নির্মাণ সংক্রান্ত তথ্য চাওয়া হয়, তারা সেটা দেখাতে পারেনি। রাজুকের অনুমোদন যেটা, সেটাও দেখাতে পারেননি। এছাড়া ভবনের সামনের যে সড়ক, সেই সড়কেরও আসলে তারা পর্যাপ্ত জায়গা রাখেনি। আর এছাড়া আমরা ক্যামেরায় অবশ্য দেখাতে পারছি যেসব অংশগুলো আসলে ভাঙা হচ্ছে, এগুলো আসলে সব বর্ধিত অংশ, যেগুলোর আসলে কোনো রকম কোনো অনুমোদন নেই। অবশ্য তারা কোনো নকশাই দেখাতে পারেননি, কিন্তু দৃষ্টিগোচর হয়েছে ভবন দেখে। এখানে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট আছেন তিনি বলছেন যে এগুলো আসলে বহির্ভূতভাবে ভবন নির্মাণের যে কোড, সেই নির্মাণ বহির্ভূতভাবেই তারা এটা নির্মাণ করেছে। যে কারণে তিনি আসলে এখানে থেকেই এই যারা এখানে আছেন তাদেরকে আসলে নির্দেশ দিয়েছেন বর্ধিত যে অংশ এগুলো ভেঙে ফেলার জন্য, এবং সেই কার্যক্রমই আসলে চলছে। এবং এই যেহেতু তারা নকশা এবং নানাবিধ অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, এইসব অভিযোগেই আসলে এখানে যিনি আদালত পরিচালনা করছেন, মোবাইল কোর্ট পরিচালনা করছেন, তিনি 1 লক্ষ টাকা আসলে জরিমানা করেছেন। এবং এই জরিমানা এখানে থাকা অবস্থায় সেটা পরিশোধ করতে বলেছেন। আর নকশা বহির্ভূত যেসব ভবন আসলে তৈরি হচ্ছে, সেই ভবনগুলোর বিষয়ে আসলে আজ দিনভরই তারা অভিযান চালাবেন, এমনটি জানাচ্ছেন রাজুক উন্নয়ন কর্তৃপক্ষ। তারা বলছেন যে দিনভরই তাদের এই অভিযান চলবে। এছাড়াও আসলে সারা রাজধানী জুড়েই তাদের এই অভিযানগুলো সামনের দিনগুলোতেই অব্যাহত রাখবে, এমনটাই বলছেন। জি শামীম, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে তেজগাঁও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি পেট্রোল টিম থাকলেও আঁচ করতে পারেনি বলে দাবি পুলিশের।
ভিডিওটি ধারণের মাত্র কয়েক সেকেন্ড আগেই ছিনতাইকারীদের কবলে পড়ে শিক্ষার্থী আরমান। মুহূর্তের মধ্যে পাশে থাকা পুলিশ সদস্য ও প্রত্যক্ষদর্শীরা হাজির হন সেখানে। অতিরিক্ত রক্তক্ষরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনে লুটিয়ে পড়ে শিক্ষার্থী আরমান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় 3 থেকে 4 জনের একটি ছিনতাইকারী দলকে ছিনতাই করতে দেখে চিৎকার করেন আরমান। তাকে একা পেয়ে ছিনতাইকারীরা এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযোগ জানান, ঘটনাস্থলের কিছুটা দূরেই পুলিশের অবস্থান থাকলেও ছিনতাইকারীদের ধরতে কোনো পদক্ষেপ নেয়নি তারা। ওইখানে পুলিশের গাড়ি অবস্থা থাকে মানে পুলিশ কোনো রিয়াকশন করলো না, ঠিক আছে। ওর পায়ের ভিতরে ছুরি মারা হলো, ওর থেকেও বড় ছুরি। মেয়েরে আর একটা ছেলেতে ব্যাগ বুক টানতে আছে, এই বড় বড় ছুরি অগক আছে। তখন ও আমার ডাক দিছে, এর ভিতরে ওরে মনে করেন পার মাইরা ছুঁয়া মনে করেন দূর। এর আগেও কিন্তু এখানে কয়েকবার ছিনতাই হয়েছে, ছিনতাইকারী ধরাও পড়ছে, মাইরও দিছে, এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত ওই রোডটার মধ্যে ছিনতাই হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা। সংগ্রহ করা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজও। আমার পুলিশ পাশেই ছিল এখানে, আমাদের এখানে ওই বিকালবেলা ছিনতাই প্রতিরোধ টিম থাকে, এখানে ছিনতাই হয় এখানে মাঝে মাঝে। পরে আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখানকার সিসিটিভি ফুটেজ অস্পষ্ট আসে, দেখা যাচ্ছে যে ও এদিক থেকে দৌড় দিয়ে আসতেছে, ছিনতাইকারীরাও এই দিক থেকে। ওরা 3 জন, ওরা 4 জন ছিনতাইকারীরা, মানে ওই অপোজিটে 4 জন। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। নিহত আরমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। পাবনা পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবলীগ কর্মীদের বিরুদ্ধে। গতরাতে শহরের দিলালপুর এলাকায় এই ঘটনার সূত্রপাত। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনের অভিযোগ, তিনি ও পৌর যুবদলের আহ্বায়ক রূপম কয়েকজন কর্মীর সাথে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ নেতা মাসুদ ও যুবলীগ নেতা বাবুর অনুসারীরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাসকে নতুন একটি প্রস্তাব দিয়েছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। সংবাদ মাধ্যম বিবিসিকে তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। সব ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি এবং 5 থেকে 7 বছর স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে নতুন প্রস্তাবে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রসঙ্গও রয়েছে। কায়রোয় আলোচনায় অংশ নেবেন হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারওয়েশ এবং আলোচক দলের প্রধান খলিল আল হায়া। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব। সম্প্রতি ইসরায়েলের দেয়া আরেকটি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস। সেখানে 6 সপ্তাহ যুদ্ধবিরতির বিনিময়ে ফিলিস্তিনি সংগঠনটি নিরস্ত্রীকরণের দাবি জানানো হয়। গত মাসে ইসরায়েলি আগ্রাসনে ভেস্তে যায় যুদ্ধবিরতি চুক্তি। আগামী 4 থেকে 6 দিনের মধ্যে হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আয়োজন। এ তথ্য জানিয়েছে ভ্যাটিকান। সীমিত পরিসরে হবে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাটিকানে নয়, 100 বছরের রীতি ভেঙে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমে। পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়েছে সিদ্ধান্ত। সোমবার ভ্যাটিকান সিটিতে স্থানীয় সময় সকাল 7:35 মৃত্যু হয় ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের। ভ্যাটিকান জানিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চির বিদায় নেন তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতা ও খ্যাতিমান ব্যক্তিত্বরা। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের রোগে ভুগছিলেন 88 বছর বয়সী পোপ ফ্রান্সিস। 1 মাস চিকিৎসা নেওয়ার পর গত 22 মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে। যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়ল একটি বিমান।
অল্পের জন্য প্রাণে রক্ষা পেল প্রায় ৩০০ আরোহী। সোমবার 282 যাত্রী ও 12 ক্রু নিয়ে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ডেল্টা এয়ারলাইন্সের 1213 ফ্লাইট। গন্তব্য ছিল আটলান্টা। উড্ডয়নের আগ মুহূর্তে হঠাৎ আগুন ধরে যায় এয়ারবাসের A330 মডেলের বিমানটির একটি ইঞ্জিনে। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। নিরাপদে বের করে আনা সম্ভব হয় সব আরোহীকে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি বেশ কয়েকটি বড় ধরনের বিমান দুর্ঘটনার শিকার হয়েছে মার্কিন এয়ারলাইন্সের বিমান। গত জানুয়ারিতে ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে নিহত হয় ৬৭ জন।